মহিলাদের মধ্যে কমন সবচেয়ে ক্যান্সার যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সেই টিস্যুগুলোর অস্বাভাবিক কিছু পরিবর্তন, কিছু কারণ আছে নিয়ন্ত্রণ করতে পারবো, কিছু কারণ আছে যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। সেই চর্বির কারণে সেই ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেড়ে যায়। আপনার আশেপাশে কেউ যেন ধূমপান না করে, নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। 30 বছরের পরে যদি কেউ প্রথম গর্ভধারণ করে তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আমাদের সেন্টারে আপনারা চলে আসতে পারেন। আমাদের এখানেও হোমিওপ্যাথি খুব ইফেক্টিভ মেডিসিন আছে যার মাধ্যমে ট্রিটমেন্ট করা পসিবল। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, BHMS কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ব্রেস্ট ক্যান্সার কেন হয়, এটা কি লক্ষণ আছে, তারপর হচ্ছে এটার কি চিকিৎসা সম্ভব আমাদের হোমিওপ্যাথিতে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কি। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ব্রেস্টের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর অস্বাভাবিক কিছু পরিবর্তনের কারণে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয়। যদি আমরা গবেষণা করি তো সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের মধ্যে কমন সবচেয়ে ক্যান্সার যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং দেখা যায় যে প্রতি 8 জন মহিলাদের মধ্যে একজন মহিলারই ব্রেস্ট ক্যান্সার পাওয়া যায়। পুরুষদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে। টোটাল যে ব্রেস্ট ক্যান্সারের যে সংখ্যা তার মধ্যে 1% হচ্ছে পুরুষদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের রোগী পাওয়া যায়, তবে মহিলাদের মধ্যে এটা সবচেয়ে বেশি। এখন আসি হচ্ছে কারণ কি। কারণকে যদি আমরা দেখি তাহলে 2 ভাগে ভাগ করতে পারি। কিছু কারণ আছে ব্রেস্ট ক্যান্সারের যেগুলো হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আর কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, ওগুলোর উপর আমাদের কিছু হাত নেই। তো প্রথমে আসি যে কি কারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেটা হচ্ছে 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওজন। মহিলাদের মধ্যে যাদের ওজন খুব বেশি তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেশি দেখা যায়, এবং দেখা যায় যে যাদের ওজন বেশি ছিল তাদেরই পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এমন দেখা যাচ্ছে। তবে ওজন বেশি হলেই যে ব্রেস্ট ক্যান্সার হবে তেমন নয়, তবে ওজন যদি আপনি মিনিমাম 2 কেজিও কমিয়ে আনতে পারেন তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে আসবে। কারণ চর্বি যেটা সেটা থেকে হচ্ছে এই চর্বি যদি আমাদের শরীরে বেশি হয় সেখান থেকে হচ্ছে ইস্ট্রোজেন নামক যে হরমোন আছে সেই চর্বির কারণে সেই ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেড়ে যায়, আর এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ, ইস্ট্রোজেন হরমোন বেড়ে যাওয়া। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যাদের ওজন বেশি তারা একটু আমরা ব্যায়াম করব, তারপরে খাবার দাবার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব আমরা এড়িয়ে চলবো। সবজি জাতীয় যে খাবারগুলো আছে আমাদের খাবারের প্লেটটাকে আমরা 3 ভাগে ভাগ করব। তার মধ্যে সবচেয়ে বড় অংশ যেটা সেটা আমরা সবজি সালাড দিয়ে পূর্ণ করব। একটা অংশ হচ্ছে আমরা মাছ মাংস নিব, একটা অংশ ভাত নেব, মানে ভাতের পরিমাণটা আমরা কমিয়ে দিয়ে সবজি সালাদ এই খাবারগুলো একটু বেশি খাবো। তাতে হচ্ছে আমাদের ওজনটা কমতে একটু সহায়তা করবে। কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে, তেলের পরিমাণটা যেন কম যায় আমাদের শরীরে। এইভাবে হচ্ছে আমরা ওজন কমানোর চেষ্টা করব। দ্বিতীয় যে কারণটা সেটা বলবো যে হচ্ছে শিশুকে বুকের দুধ পান না করা। শিশুকে যদি বুকের দুধ পান না করা হয় সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সেজন্য অবশ্যই মায়েদের খেয়াল রাখতে হবে তারা যেন সন্তান জন্মের পর তারা বাচ্চাদের বুকের দুধ পান করান। তৃতীয়ত ধূমপান ও মদ্যপান। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে মেয়েরা খুব একটা ধূমপান করে না, তবে এটা খেয়াল রাখতে হবে যে আপনার আশেপাশে কেউ যেন ধূমপান না করে, অথবা আপনি যারা ধূমপান করছে তাদের আশেপাশে আপনি থাকবেন না, বা আপনার ঘরের যদি কেউ ধূমপান করে তাকে বলতে হবে যাতে সে আপনার সামনে ধূমপান না করে একটু অন্য কোথাও গিয়ে ধূমপান করে। এখন নিজে না করলেও আপনার আশেপাশে যদি কেউ ধূমপান করে সেটা আপনাকে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিবে। তারপর হচ্ছে ব্যায়াম করা, নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। একদম সহজ ব্যায়াম হচ্ছে হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি আপনি প্রথমেও যদি স্টার্ট করেন সেক্ষেত্রে হচ্ছে প্রথম 10 মিনিট হাঁটবেন, 20 মিনিট, আধা ঘন্টা, এমন করে আপনাকে হাঁটার পরিমাণটা বাড়াতে হবে। ব্যায়াম করতে হবে। আপনি তার সাঁতার কাটতে পারেন, এটাও ইজি। তো এইভাবে হচ্ছে আপনি ব্যায়ামটা মিনিমাম প্রতি সপ্তাহে আপনি হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা ব্যায়ামের একটা অভ্যাস তৈরি করবেন। তারপর যে কারণটা বলবো সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।
জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে বিশেষ করে কম্বাইন্ড যে পিল আছে এটা কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর যে কারণটা আছে সেটা হচ্ছে এক্স-রে, সিটি স্ক্যান পরীক্ষা করা। এই এক্স-রে, সিটি স্ক্যানের পরীক্ষার মধ্যে যে রেডিয়েশনটা আছে সেটাও কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আমাদের যদি এই পরীক্ষাগুলো করতে হয়, আমাদের বিভিন্ন শারীরিক অসুস্থতার প্রয়োজনীয় টেস্টগুলো আমাদের করা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই চিকিৎসকের মতামত ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া এই টেস্টগুলো আমরা করব না। চিকিৎসক যদি আমাদের চিকিৎসার প্রয়োজনে দেন সেক্ষেত্রে আমরা করব। এই যে কারণগুলো এতক্ষণ মানে আমি যে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি একটু সচেতনতার মাধ্যমে। এরপরে যে কারণগুলো আমরা বলবো সেগুলো আসলে আমরা আমাদের হাতে নেই যে আমরা নিয়ন্ত্রণ করব। প্রথমত যেটা সেটা হচ্ছে বয়স। বয়স তো আটকে থাকবে না, বয়স আমাদের বাড়তে থাকে। তো বয়সের সাথে সাথেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তারপর যে কারণটা বলবো সেটা হচ্ছে বংশগত কারণ। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আছে এরকম ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তখন আমরা প্রথমে যে প্রশ্নটা করি যে আপনার মা বা আপনার খালা তাদের মধ্যে কি ব্রেস্ট ক্যান্সার ছিল কিনা। তো বংশগত কারণে যদি ব্রেস্ট ক্যান্সার মা বা খালার কারো থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা একটু বেড়ে যায়। তৃতীয়ত হচ্ছে যে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ব্রেস্টের ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটাও ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ হিসেবে ধরা যায়। তারপর যেটা অল্প বয়সে মাসিক হয়ে যাওয়া, আবার কারো কারো আছে যে অনেক বয়স পরে, দীর্ঘ সময় পরে তার মাসিক বন্ধ হচ্ছে। এই কারণগুলো হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। অথবা হচ্ছে আপনার 30 বছরের পরে যদি কেউ প্রথম গর্ভধারণ করে তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই কারণগুলো বা এই যে কারণগুলো এখন বললাম সেগুলোর উপরে আসলে আমাদের ওরকম কোনো হাত নেই, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সেক্ষেত্রে এইসব যদি বিষয়গুলো থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সচেতন থাকতে হবে। সচেতনতাটা কীরকম সেটা হচ্ছে প্রতি মাসে আপনাদের নিয়মিত নিজের ব্রেস্ট চেক করবেন যে কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে কিনা। যদিও ব্রেস্টে কোনো ধরনের পরিবর্তন আপনারা দেখতে পান অবশ্যই দেরি না করে কোনো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার পরামর্শ নেবেন। এখন আসেন আমরা কথা বলি ব্রেস্ট ক্যান্সারে কী কী লক্ষণ থাকতে পারে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় ব্রেস্টে কোনো লাম্প বা হচ্ছে গুটলি দেখা যায়, অথবা অনেক সময় বগলের দিকে কোনো গুটলি বা লাম্প দেখা যায়। কখনো কখনো নিপল থেকে হচ্ছে কোনো ধরনের ডিসচার্জ হতে পারে, অথবা রক্ত মিশ্রিত কোনো ডিসচার্জ হতে পারে। ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস করা যায় খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে, সেটি হচ্ছে ম্যামোগ্রাফির মাধ্যমে সহজে ব্রেস্ট ক্যান্সার আছে কি না সেটা নির্ধারণ করা যায় বা দেখা যায়। এখন হোমিওপ্যাথিতে আমাদের ট্রিটমেন্ট কি? হোমিওপ্যাথিতে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটা খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে যে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের যে সাফারিংটা আছে সেটাকে রিডিউস করা যায় এবং তার হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করা যায়। তো কারো যদি এই যে লক্ষণগুলো যেগুলো বললাম সেরকম কোনো ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে অবশ্যই অভিজ্ঞ নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়াও প্রত্যেকটা মহিলাকে বা মেয়েকে অবশ্যই ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সচেতন থাকা জরুরি। আপনারা নিয়মিত অবশ্যই আপনাদের ব্রেস্টকে চেক আপ করবেন, নিজে ঘরে বসেই করতে পারেন, খুবই সহজ। নিজে চেক আপ করবেন, কোনো ধরনের পরিবর্তন যদি দেখা যায় অবশ্যই নিকটস্থ অভিজ্ঞ ডক্টরের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন, অথবা আমাদের সেন্টারেও আপনারা চলে আসতে পারেন। আমাদের এখানেও হোমিওপ্যাথি খুব ইফেক্টিভ মেডিসিন আছে যার মাধ্যমে ট্রিটমেন্ট করা পসিবল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।